এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। শনিবার বিকেল 4টে মানেই হেলথ এক্সপ্রেস, আর এই হেলথ এক্সপ্রেস মানেই আপনার স্বাস্থ্যর সংক্রান্ত খবর নিয়ে আমরা আসি। আজকে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা জানেন যে আমরা এখান থেকে বার্তা দিই, সুস্থ থাকার বার্তা দিই, আগামী দিনে আপনি কিভাবে সুস্থ থাকবেন তার বার্তা দিই। আর আমাদের সঙ্গে এই রকম একটি অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিশিষ্ট চিকিৎসক। আমাদের মধ্যে এই মুহূর্তে যিনি রয়েছেন আর কি উপস্থিত রয়েছেন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোলের বিশিষ্ট চিকিৎসক নিউট্রিশিয়ান হেমন্ত রাউত। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আজকে ডাক্তারবাবুকে যখন পেয়েছি, একজন নিউট্রিশনিয়াস হিসাবে যখন পেয়েছি, ডায়েটিশিয়ান হিসাবে পেয়েছি, তখন না আমার অনেকগুলো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো ভীষণভাবে মাথাচাড়া দেয়। আসলে কেন বলছি এই কথাগুলোর অনেকগুলো যুক্তি আছে। পুষ্টি, অর্থাৎ পুষ্টি সম্পর্কে কতটা খাদ্য খেতে হবে, কতটা খাদ্য খাওয়া উচিত, এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি 70% মানুষের ধারণা নেই। তাদের যখন এক ধরনের মানুষ আছে যখন যা পেলেন খেয়ে নিলেন, আবার কেউ এতটাই ডায়েট কন্ট্রোল করেন যে আপনারা জানেন না অতটা কন্ট্রোল করা উচিত কিনা। তাই এর জন্য দরকার আপনি কি খাবেন, কতটা খাবেন, আপনার বয়স আন্দাজে কতটা খাওয়া উচিত, তাই নিয়ে আজকে আলোচনা থাকবে। তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে সামনেই দুর্গাপুজো, আর বাঙালির এই পুজো মানে খাওয়ার, আনলিমিটেড খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম থাকে। আজকে সেই খাওয়া দাওয়াটা আমরা কি করব, কতটুকু করব, কোনটা খাবো কোনটা খাবো না, এই নিয়ে প্রথমে ডাক্তারবাবু আপনাকে অনুষ্ঠানে তো স্বাগত। নমস্কার। হ্যাঁ, একটা মানুষকে আমার একটাই প্রশ্ন, যেটা একটা মানুষ কখন যাবে একজন ডায়েটিশিয়ানের কাছে, এটা আমি আগে প্রথম প্রশ্ন। হ্যাঁ, যেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষজনেরই সঠিক খাওয়ার একটা প্রয়োজন, এবং সেই খাবারটা এখন কি হচ্ছে জেনারেলি আপনি যেটা বললেন যে মানুষ খুব বেশি খেয়ে নিচ্ছে বা কম খাচ্ছে বা অনেক সময় খাচ্ছেই না রোগা হওয়ার জন্য, এরকম। তো যার জন্য কি হচ্ছে, প্রপার একটা গাইডলাইন্স দরকার, সেটা সায়েন্টিফিক প্রসেসে আপনাকে খাওয়া দাওয়াটা করতে হবে। তো তার জন্য পুরো সে রোগাই বা মোটাই হোক বা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য একজন প্রপার ডায়েটিশিয়ানের কাছে কনসাল্ট করা অবশ্যই দরকার। হ্যাঁ, এবার যে বিষয়গুলো আসছি, সুস্থ থাকার জন্য একটা খাদ্য তালিকা দরকার নির্দিষ্ট, আরেকটা তালিকা হচ্ছে যারা অসুস্থ, বিভিন্ন রোগে অসুস্থ আছেন তাদের জন্য একটা তালিকা। প্রথমে আমি আপনাদের যেটা বলি যে একটা সুস্থ মানুষের একটা নির্দিষ্ট তো খাওয়ার চার্ট হওয়া উচিত। তার সেই লোকটা সকাল থেকে রাত পর্যন্ত তার খাওয়া কি হবে, কখন কতটুকু কি পরিমাণে খাওয়া উচিত, এইটা যদি একটু প্রথমে একটু বলেন। যেটা হচ্ছে যে সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমার কিছু প্রবলেম হয়েছে বা ডিজিজ হয়ে গেছে তারপরে আমি মেনটেন করব, সেটা একদমই নয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো সবসময়ই একটা ডায়েট মেনটেন করা উচিত প্রত্যেকটা মানুষের, সে একদম আর্লি বয়স থেকে এবং পুরো প্রবীণ বয়স পর্যন্তই। তো সেক্ষেত্রে দেখা যায় প্রপার একটা মিল প্ল্যানিং আমাকে করতে হবে। সেখানে আমাদের সায়েন্টিফিক প্রসেস অনুযায়ী একটা ফুড গ্রুপস অনুযায়ী মেনটেন করতে হবে। ফুড পিরামিডস হয়, সেই ফুড পিরামিডস থেকে আমাকে মেনটেন করতে হবে। আমি সারাদিনে কতটা কার্বোহাইড্রেট খাবো, পরিমিত প্রোটিন খাবো,
পরিমিত ফ্যাট খাবো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আছে। এবং তার সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, বিভিন্ন রকম খনিজ পদার্থ প্রত্যেকেরই গুরুত্ব রয়েছে। তো সেই অনুযায়ী একজন সুস্থ মানুষের ভালোভাবে জীবনযাত্রা চালানোর জন্য তাকে সমস্ত ধরনের খাবার খেতে হবে। ফ্যাটও প্রয়োজন শরীরে, প্রোটিনও প্রয়োজন, কার্বোহাইড্রেটও প্রয়োজন। সেটা কিন্তু পুরোপুরি বিজ্ঞান পদ্ধতিভাবে প্রসেসে। একদম এই সম্বন্ধে যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে আপনাদের বলে দিই, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল, যেখানে ডাক্তারবাবুকে নিয়মিত পাবেন। এবং আপনাদের কিন্তু বলে দিই, আপনার পুষ্টি কতটুকু দরকার, কত পরিমাণে দরকার, সেটার একটা সম্পূর্ণ ধারণা আপনাদের তৈরি হবে। কারণ আপনার শরীরকে সুস্থ রাখতে পুষ্টির মাত্রাটা আপনার জানা ভীষণ প্রয়োজন। এবার আসি একদম সরাসরি একটা যুক্তিপূর্ণ প্রশ্নে আসি, যেটা হচ্ছে এখন পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো জিম তৈরি হয়ে গেছে, একদম জিম তৈরি হয়ে গেছে। আর জিম পুজোর আগে এরকম জিমে খুব ভিড় হয়। মনে হয় না যারা জিম করে, যাদের জিম করে, সেই জিম করা ছেলে মেয়েদের একটা ডায়েট চার্ট, একটা সুনির্দিষ্ট সায়েন্টিফিক ডায়েট চার্ট দরকার, যেটা তার শরীরের জন্য প্রয়োজন। কেন অধিক পরিশ্রমের ফলে অন্যান্য শরীরের মাংসপেশির উপর তো প্রেশার পড়ছে। অবশ্যই। তো এই পুজোর আগে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমার লুকিং বডি একটা দেখানো, বডি বিল্ডার বাজার রয়েছে। সেখানে জিমের ক্ষেত্রে আমার একটা গাইডলাইন্স রয়েছে, সেই গাইডলাইন্স মেনে আমরা একটা ক্যালোরি ফিক্স করি, প্রোটিন রিকমেন্ড ফিক্স করি। সেখানে দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে বহু সময় শোনা যায় যে প্রচুর পরিমাণে প্রোটিন নেওয়ার জন্য কিডনির একটা বড় সমস্যা, সেক্ষেত্রে ডায়ালাইসিস পর্যন্ত করতে হয়েছে। এরকম অনেকজন দেখা যাচ্ছে, অনেক আমরা রোগীও পেয়েছি, পেশেন্টও পেয়েছি আমরা। সেই ক্ষেত্রে বলবো, যারা জিম করছেন, এক্সারসাইজ করছেন, ওয়ার্কআউট করছেন, সেখানে কিন্তু নিজে কোনো রকম কোনো গুগল থেকে সার্চ না করে, একটা প্রপার প্রসেসে ডায়েটিশিয়ানের পরামর্শ না নিয়ে প্রোটিন ইনটেক করলে কিন্তু হিতে বিপরীত হবে। অনেকে খাওয়া দাওয়া মেনটেন করছে না, সেখানে একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করছি, সেখানে পর্যাপ্ত পরিমাণে আমি নিউট্রিশন প্রোভাইড করতে পারছি না, সেখানে সেই ক্ষেত্রেও কিন্তু শরীর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে যারা জিম করছেন বা যে কোনো শারীরিক পরিশ্রম করছেন, সেই ক্ষেত্রে প্রপার নিউট্রিশন গাইডলাইন মেনে, সেই গাইডলাইনের পাওয়ার জন্য কিন্তু প্রপার ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই দরকার। একদম, যেটা এ তো গেল একজন জিমে যারা যাচ্ছে তাদের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি, যাদের চেহারা একটু স্থূল, অর্থাৎ শরীর বয়স আন্দাজে একটু মোটা, তারা হঠাৎ করে খাবার দাবার কমিয়ে দেন, খাওয়া কমিয়ে দিয়ে, এটা কি সঠিক পদ্ধতি, নাকি এর জন্য একটা নির্দিষ্ট ডায়েট চার্ট থাকে? একদমই ভুল মানে পদ্ধতি। খাবার কমিয়ে কোনোদিন রোগা হওয়া যায় না। আমাকে ব্যালেন্স ডায়েট করতে হবে। এই ব্যালেন্স ডায়েট মানে খাবার কমিয়ে দেওয়া নয়। আমরা সবসময় এখন কাস্টমাইজ ডায়েটে বিশ্বাস করছি। কাস্টমাইজ ডায়েট, একটা পেশেন্টকে হট করে এটা বন্ধ, এটা খাবেন না, বা এইটা খাওয়াই যাবে না, ওরকম কিছু নয়। কিছু আমরা রেস্ট্রিকশান করে তার প্রপার তার লাইফস্টাইল, সে সিডেন্টারি ওয়ার্কার না মডারেট ওয়ার্কার না হেভি ওয়ার্কার, সেই বেসিসে তার বিএমআই রেঞ্জ কীরকম, তার মেটাবলিক রেট কীরকম হয়, তার লাইফস্টাইল কেমন আছে, সেটার উপর বেস করে আমরা প্রপার ডায়েট গাইডলাইন্স দিই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম খাবার কমিয়ে রোগা হওয়া যায় না, প্রপার সময়ে আপনাকে খেতে হবে। কি খাচ্ছেন তার থেকেও ইম্পর্টেন্ট হয়ে যায় কখন খাচ্ছেন। এই টাইমিং এবং খাবার ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং রোগা হওয়াতে গেলে যারা স্থূল ব্যক্তি রয়েছেন, তাদের সাথে সাথে এক্সারসাইজের একটা ভীষণ গুরুত্ব। তো খাওয়া, এক্সারসাইজ, এই দুটো সমান তাহলে যদি কেউ করা যায় এবং পর্যাপ্ত পরিমাণে তার ক্যালোরি, তার প্রোটিন, তার মাইক্রোনিউট্রিয়েন্টস, মিনারেলস যে সমস্ত রয়েছে, সেইগুলোকে যদি প্রপার পরিমাণে দেওয়া যায়, তাহলে কিন্তু প্রপার প্রসেসে সে অনেকটা ওয়েট কমাবে। নাহলে কিন্তু রোগা হওয়ার চক্করে অনেক কি হয়, বিপদ দেখে আসবে এবং হসপিটালাইজ হতে হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ঘটে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি, খাচ্ছি না সারাদিন। সেক্ষেত্রেও প্রত্যেকটা প্রসেস হয়, সেই প্রসেস যদি মেনটেন না হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। একদম। একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা আজকে টিভির ওপারে রয়েছেন, তাদেরকে বলছি যে দেখুন, নিজে দায়িত্ব নিয়ে কিন্তু আপনি ডায়েট করতে যাবেন না। আপনি এই কারণটা আছে, দেখেছি প্রত্যেক বাড়িতেই। আমি আজকে ওটস খাচ্ছি,
আমি ভাত খাচ্ছি না, আমি রুটি একটা খাই, ভীষণ খাবারটাকে কমিয়ে ফেলে নিজে নিজে ডায়েট করে শরীরটাকে ধরে রাখবার একটা আপ্রাণ চেষ্টা থাকে। এইটা আমার মনে হয় এটা কোথাও কি ভুল, নাকি এটার একজন সুনির্দিষ্ট ডায়েট চার্ট মেনটেন করে, এই যে আমার সকালবেলা আমি ওটস ছাড়া কিছু খাই না, এই লোক দেখানো আমার মনে হয় অনেকটা এখন ওই ত্বক রাখা শরীর চর্চা হচ্ছে। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রত্যেকটা রিজন ওয়াইজ আমাদের একটা খাবারের স্টাইল থাকে, সেই খাবারের স্টাইল ব্রেক করে আমরা হট করে রোগা হতে পারবো না। আমাদের নির্দিষ্ট একটা খাবার ছোটোবেলা থেকে যে ধরনের খাবার খেয়ে আসি, সেই খাবারের বাইরে আজকে আমি একটা গুগল দেখলাম বা কোনো একটা ইউটিউব দেখে নিলাম যে ওই খাবারটা খেলে আমি হট করে রোগা হয়ে যাব, এটা একদমই ভুল ধারণা। আপনি যে ধরনের খাবার খান, খেয়ে অভ্যস্ত, সেই ধরনের খাবার থেকে আপনাকে চুজ করতে হবে যে আমি খাবারটা কতটা পরিমাণে খাবো এবং কিভাবে রান্না করে খাবো, তার মধ্যে কতটা অয়েলি থাকবে। এবং যেমন ধরুন ওটস, কেউ যদি প্রত্যেক দিন ওটস খায়, ওটস ভালো খাবার, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বাকি খাবারগুলোর চেঞ্জ করা দরকার যাতে মনোটোনাস না লাগে। এই ধরনের ক্ষেত্রে কি করা যায়, এক একটা খাবারের মধ্যে এক একটা নিউট্রিশন ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদা থাকে। কোনো খাবারে প্রোটিন বেশি, কোনো খাবারে ফাইবার কন্টেন্ট বেশি থাকে। তাহলে কি হচ্ছে, আমরা যদি সব ধরনের খাবার খাই তাহলে বাকি যে নিউট্রিয়েন্টসগুলো হচ্ছে সেইগুলো কিন্তু ফুলফিল হয়ে যাবে। আজকে আমি ওটস খেলাম, কালকে হয়তো পোহা খেলাম বা কোনো দিন ইডলি খেলাম, হেলদি স্ন্যাক্স যেগুলো বা ব্রেকফাস্টের মেনু রয়েছে সেগুলো খেলে সেক্ষেত্রে কি হচ্ছে, বাকি নিউট্রিশনের যে ঘাটতিগুলো থাকে সেইগুলো কিন্তু আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে ফুলফিল করতে পারবো। একদম। এবার যে কথায় আসি, যেটার জন্য অপেক্ষা, অনেক দিন ধরে অপেক্ষা, এই অনুষ্ঠানের অপেক্ষা, সেটা হচ্ছে আর কয়েকটা দিন বাদেই পুজো। মানে বাঙালির এই দুর্গা উৎসব মানে একদম আনলিমিটেড খাওয়া দাওয়া, বেপরোয়া খাওয়া দাওয়া। তো এই সময় একজন ডায়েটিশিয়ান হিসাবে কি বার্তা দেবেন যে এই পুজোতে মানুষ, যারা সুস্থ মানুষ, তারা কি ধরনের খাবার খাবেন? আচ্ছা, প্রথমেই বলি, দুর্গাপুজো বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব। উৎসবের সাথে সাথে আমাকে এই 4-5টা দিন আমাকে উৎসবের সাথে, মানে আমরা ভীষণই খাদ্যরসিক, বাঙালিরা ভীষণ খাবার খায়, এবং তার সাথে সাথে আমার শরীরটাও যেন সুস্থ থাকে সেই দিকটা বজায় রাখতে হবে। শুধু এনজয় করব, এই এনজয় করার জন্য আমার শরীরটা ভীষণ একটা দরকার। মানে হেলথ ইজ ওয়েলথ, এই কথার মধ্যেই রয়েছে। আমার যদি শরীর সুস্থ না থাকে বাকি দিনগুলো আমি কিন্তু সেইভাবে পুজোর উপভোগ করতে পারবো না। তো সেই জন্য পুরো প্রপার একটা ব্যালেন্স করে, আমার পুজো মানে আমাকে বাইরেও খাবার খেতে হবে, পুজো মানে আমাকে রাত্রেও জাগতে হবে। তো প্রপার প্রত্যেকটা প্রসেসে মেনটেন করে আমাকে যদি চলি, সেই ক্ষেত্রে আমার মনে হয় পুজোটাকে ভীষণভাবে উপভোগ করা যায়। কি ধরনের খাবার খেতে বলছেন? খুব তৈলাক্ত খাবার নাকি একটু অ্যাভয়েড করবে? একদমই নয়, মানে পুজো অনেক সময় কি হয়, যারা বাইরে বেরোচ্ছে বা এরকম করছে, সেখান থেকেও আমার অনেক ভালো স্টলের যে খাবার রয়েছে সেখান থেকে আমি চুজ করতে পারি। সেখানে আমি অয়েলি ফুডগুলো, খুব ডিপ ফ্রাই ফুডগুলোকে অ্যাভয়েড করে, যেমন ধরুন আমি ইডলি খেলাম, একটা মানে ইডলি ইজ গুড হেলদি ফুড। আমি স্টিম মোমো খেলাম, ফ্রাই মোমো না খেয়ে স্টিম মোমো খেলাম, সেখানে পপকর্ন উইথাউট অয়েলি খেলাম, সেখানে কোনো পপকর্ন চাট খেলাম। এই ধরনের খাবারগুলো যদি আমরা স্টল থেকে খাই, আমার পেটটাও ভরবে এবং অয়েলি ফুড থেকে অ্যাভয়েড করা হবে। এবং যদি বাইরের কোনো খাবার খেতে হয়, ভালো কোনো রেস্টুরেন্ট দেখে বাঙালিয়ানা যে খাবার রয়েছে, অয়েলি ফুডটাকে অ্যাভয়েড করে আমরা বাকি খাবার খেয়ে ভীষণভাবে এনজয় করতে পারি। পুজোটা আপনি বলছেন যে পুজোর প্যান্ডেলে ঘুরে যখন আমরা ঘুরছি, যেখানে খাবারের গন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর কি, ওই সেই সময় এগ রোল, চাউমিন, যে তেল জাতীয় খাবারটাকে আপনি অ্যাভয়েড করতে বলছেন। হ্যাঁ, সবগুলো অ্যাভয়েড করার দরকার নেই। এবার ভীষণ যেগুলো খুব ডিপ ফ্রাই হয়, সেই তেলটা হয়, এবার বাইরের স্টলে কি অয়েল ইউজ করছে অতটা আমরা বুঝতে পারি না। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনার ওই গন্ধ যখন আপনাকে টানছে, সেই ক্ষেত্রে আমি বলুন কাবাব খেতে পারেন, চিকেন কাবাব, হেলদি ডায়েট। কাবাবে কিন্তু অতটা অয়েলি থাকে না, কাবাবটা রোস্ট হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কাবাবটা আমরা বাইরে খাবার খেয়েও চিকেনের স্বাদটাকে অন্যভাবে আমরা উপভোগ করতে পারি। তো সেই ক্ষেত্রে রোল, চাউমিন এইগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। এমনি প্রচুর পরিমাণে আমাদের কার্বোহাইড্রেট ইনটেক হয়ে যায়, ফ্যাটি ফুড ইনটেক হয়, সেই ক্ষেত্রে যতটা সম্ভব আপনি অ্যাভয়েড করে এই ধরনের খাবারগুলো যদি চুজ করতে পারেন তাহলে অনেকটা ভালো থাকা যাবে।
তাহলে পুজোর সময় কাবাব, ডাক্তারবাবু বলছেন কাবাব খাওয়া যাবে। আর সেই কাবাবটা খাওয়ার সময় অবশ্যই আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, কোথায় কাবাবটা খাচ্ছেন এবং সেখানে কাবাবটা কিভাবে তৈরি, প্রসেসটা আপনাকে ভীষণভাবে দরকার। কারণ খাবার খেয়ে পরের দিন আপনার শরীর ওষ্ঠাগত জীবন হয়ে উঠলে সেটা তো খুব ভালো হবে একদম। আরেকটা জিনিস যেটা হচ্ছে, ধরুন এই পুজোর সময় তো সুস্থ লোক ঠাকুর দেখে, তারা 1-2 দিন ভুল একটা করে ফেললো, ঠিক আছে। যারা অসুস্থ, বিশেষ করে যাদের হাই প্রেশার আছে, তাদেরকে কি বার্তা দেবেন? মানে তারা কি বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, না তারাও এই ধরনের খাবার কিছু খেতে দেবেন? হ্যাঁ, প্রথমত বলি হাই প্রেশার পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু প্রেশারের একটা থাকে, সেক্ষেত্রে পেশেন্ট হয়তো মেডিকেশনের মধ্যে রয়েছে। বাইরের বেশিরভাগ খাবারই কিন্তু প্রচুর পরিমাণে সল্টি হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যতটা পারবেন আপনারা বাড়ির খাবার খেয়ে পুজো দেখতে বেরোন। এবার যদি মাঝখানে কোনো খাবার খেতে হয়, খুব ভালো কোনো রেস্টুরেন্ট দেখে সেখানে বাঙালি যে খাবারগুলো রয়েছে, কম সল্টি ফুড, খুব ফ্রাইড আইটেম না খেয়ে, তেলের জিনিস না খেয়ে, সেগুলো আপনাকে চুজ করতে, একটু বয়েল জাতীয় যে খাবারগুলো আছে, যেমন আমি বললাম ইডলি, স্টিম মোমো, এর মধ্যে খুব কম সল্ট ইউজ করা হয়। তো সেই সল্টে কম ইউজ করলে সেক্ষেত্রে আমার মনে হয় প্রেশারটা আমার কন্ট্রোলে থাকবে এবং পুজোটাকে উপভোগ করে খাওয়া যাবে। তাহলে যারা এটা একবার ভাবুন, যাদের হার্টের সমস্যা, মানে আমি হার্টের সমস্যার থেকে বড় কথা যাদের প্রেশারের সমস্যা আছে, মানে পরবর্তী টার্গেট তো হার্টের উপরেই পড়ে একদম, যাদের প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু এই পুজোটা একটু সাবধানে কাটাবেন। খাওয়া দাওয়াটা, বিশেষ করে পুজোয় ঘুরবেন, পুজোয় ঘোরার মধ্যে কোনো আপনি পুজোয় আনন্দ করুন, কিন্তু খাওয়া দাওয়াটা যেন কখনো আপনার জিভের সাথে চোখের শত্রুতা না তৈরি হয়ে যায়। হ্যাঁ, কারণ আপনাকে কিন্তু সুস্থ থাকতে হবে, আর আপনি যদি সুস্থ থাকতে পারেন তাহলে আরও কয়েকটা বছর, মানে আমি বলছি যে পুজোটা প্রতি বছর শান্তিতে দেখতে পারবেন। তো সুস্থ থাকার জন্য যেমন হেলথ এক্সপ্রেস, এবং সুস্থ যদি আপনার কোনো রকম অসুস্থ, সামান্যতম শরীরের অসুস্থতা বোধ করেন, তাহলে আপনার কিন্তু একমাত্র ঠিকানা হেলথ ওয়ার্ল্ড আসানসোল, অর্থাৎ হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, একটা নির্ভরযোগ্য এই মুহূর্তে রয়েছেন, যেখানে ডাক্তারবাবুকে আপনি পাবেন। আরেকটা কথা বলি ডাক্তারবাবু, আমরা তো এতক্ষণ যেটা বললাম যে এই সময়টা পুজো প্যান্ডেলের আশেপাশে প্রচুর মিষ্টি, গোলাপজাম, সন্দেশ, আইসক্রিম, যারা মিষ্টি ভালোবাসে কিন্তু সুগার রয়েছে, তাদেরকে কি বলবেন? হ্যাঁ, সুগার নিয়ে যে কনসেপ্ট আছে, আমাদের অনেক কিছু মিথ থাকে যে সুগার পেশেন্ট মানে মিষ্টি খেতে পারবে না বা আলু খেতে পারবে না, এটা এখন পুরোপুরি ভুল ধারণা। সুগার পেশেন্টও মিষ্টি খাওয়া যাবে, তাকে যদি উপযুক্ত পরিমাণে আমরা ক্যালোরি মেনটেন করে দিই। ধরুন রসগোল্লা খেলে, তো রসগোল্লার মধ্যে যে রসটা আছে সেই রসটাকে যদি চিপে খাওয়া যায়, ওই শুধু ছানার পোর্শনটা, এবং সেই পোর্শনটা খেয়ে যদি অন্য খাবার থেকে আমাকে একটু কম পরিমাণে নিয়ে হয়, সেখানে আমি ভাত বা রুটি একটু কমিয়ে দিলাম। এবং সবসময় যদি মিষ্টি খেতে হয়, কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সাথে খাওয়া, মানে আমি একটা লাঞ্চ করছি বা ডিনার করছি, মেজর মিলের সাথে আপনি রসগোল্লা খান, শুধু রসগোল্লা খেলে সুগারটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে রসটাকে চিপে আপনি রসগোল্লা খেলেন, বা এখন বাজারে অনেক ডায়াবেটিক সুইট বেরিয়ে গেছে, ডায়াবেটিক সন্দেশ হয়ে গেছে, এইগুলো খেয়ে উপভোগ করা যায়। তো সারাদিনে একটা মিষ্টি খেলে এমন কিছু না, কিন্তু অন্য খাবারে সেখানে ক্যালোরিটাকে আমাকে কমিয়ে দিতে হবে। ওভারঅল যে টোটাল ক্যালোরি, যে ফ্যাট রয়েছে, যে প্রোটিন রয়েছে, সেটা যেন মেজারমেন্ট থাকে, এবং খাবারটা অবশ্যই শুধু মিষ্টি নয়, তার সাথে যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেয়ে একসাথে খাওয়া হয়। পুজো খাওয়া দাওয়া তো হলো, তেল নিয়ে কথা হলো কি খাবেন কি খাবেন না। আরেকটি খাবার কিন্তু পুজোর প্যান্ডেলের আশেপাশে ভীষণভাবে আপনাকে টানে, যখনই শরীরটা একটু হাই করে তখনই প্যাকেটজাত বোতলজাত জুস কিনে নেওয়া হয়। এইটা কতটা শরীরের পক্ষে ক্ষতি করতে পারে? আচ্ছা, পুজো দেখা মানেই ঘোরাফেরা, অনেকটা আমাদের হাঁটাচলা করতে হয়, একটা সোয়েটিং থাকে ওয়েদারের জন্য, সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড জল তেষ্টা পায়। সেই ক্ষেত্রে জলের সাবস্টিটিউট কিন্তু কোল্ড ড্রিঙ্কস বা সুগারি প্যাকেট জাতীয় ফ্রুট জুস এগুলো না। আপনাকে জল খেতে হবে, এবং জলটা যেন সিল প্যাকড হয়, প্রপার প্যাকেটে হয়। এবং তাছাড়া আপনি এই কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এতে পুরো কার্বোনেটেড ওয়াটার থাকে আর সুগার থাকে, তো এইগুলো শরীরে ভীষণ পরিমাণে ক্ষতি করে। সেটা পুজোর সময়, বাইরেও অন্য সময়ও ক্ষতি করে। তো এইগুলো থেকে সবসময় অ্যাভয়েড করুন। নর্মাল জল খান, দরকার পড়লে বাড়ি থেকে ওআরএস ক্যারি করুন,
লেবুর জল ক্যারি করুন, এইগুলো খান। বাইরের যে জল রয়েছে, আপনি বাইরে হয়তো গ্লুকন-ডির আপনি গুলে খেলেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কস এবং ফ্রুট জুস যেগুলো আছে, যেগুলো সুগারি প্যাকেটজাত, এইগুলো এমনি পুজোতে আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি, তার সাথে আবার সুগার ইনটেক করলে আমাদের ওয়েট গেনের একটা ভীষণ পরিমাণে চান্স থাকে। তাছাড়া কোল্ড ড্রিঙ্কস, কার্বনের যেগুলো ওয়াটার রয়েছে, তাতে কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি করবে। তাহলে প্যাকেটজাত সেইগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। একদম বোতল এবং প্যাকেটজাত খাবার আমরা বলতে পারি না যে আপনারা খাবেন না, তবে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। আমি ডাক্তারবাবুর কথা হচ্ছে যে শরীরটা আপনার, আর সুস্থ রাখার দায়িত্বটা আপনারই। পরামর্শ দেওয়ার কাজটা হচ্ছে একজন চিকিৎসকের, আর সেটাকে মেনে চলার দায়িত্ব হচ্ছে আপনার। সুতরাং পুজোর কটা দিন কি খাবেন কি খাবেন না, কতটুকু খাবেন, সেটা তো আমরা বললাম। এবার একটু না ডাক্তারবাবু, একটু অন্য বিষয়ে যাব। একটা বড় অংশের মহিলা, মানে মেয়েরা চাকরি করছে, তারা অফিসে চাকরি করছে, এই তাদের তো একটা নির্দিষ্ট ডায়েট চার্ট হওয়া উচিত। সেখানে খাওয়া দাওয়া, অনিদ্রা, সবকিছু আমার মনে হয় সবচেয়ে বেশি তারা শরীরের উপর অবহেলা করেন এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হন। এটা তো বেশিরভাগ, যেহেতু আপনাদের কাছে রোগীরা আসে, এই পরিসংখ্যানটা অনেকটা বেশি নয় কি? হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে। আসলে আমাদের প্রত্যেকেরই একটা হিউম্যান বায়োলজিক্যাল ক্লক আছে। সেই ক্লকটা যখন আমরা ব্রেক করছি, মানে আমরা নিজেদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করছি, তো এই মডার্ন লাইফস্টাইল ডিজিজ বলা হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তারা একটা সংসার সামলাচ্ছে এবং তার সাথে সাথে তার চাকরি জীবন যখন সামলাচ্ছে, সঠিক সময়ে যদি খাবার টাবার যদি না খায়, ঠিক সময়ে ব্রেকফাস্ট হচ্ছে না, ঠিক সময় কাজের প্রেসারে লাঞ্চ হচ্ছে না, এর ফলে কি হচ্ছে, আমাদের মেটাবলিক রেটের প্রবলেম হচ্ছে এবং যার জন্য ওবেসিটি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি। কেউ যদি ব্রেকফাস্ট স্কিপ করে, ম্যাক্সিমাম মহিলারা ব্রেকফাস্ট স্কিপ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বেলি পোর্শনের ফ্যাট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সঠিক সময় যদি খাবার না খায়। তো বারবার আমি একই কথা বলছি যে কি খাচ্ছেন তার থেকেও ইম্পর্টেন্স কখন খাচ্ছেন, ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কোন সময়ে খাবারটা খাচ্ছেন, সঠিক সময়ে খাবার খাচ্ছেন কিনা, সঠিক পদ্ধতিতে খাবার খাচ্ছেন কিনা, এবং খাবারের যে কুকিং প্রসেস সেটা ঠিক থাকছে কিনা। তো অফিসের টাইমে ঠিক সময় খাবার খান, প্রপার যে আমাদের ফুড গ্রুপস রয়েছে সব ধরনের খাবার যেন ক্যারি করা হয়। এবং তার সাথে সাথে লেট নাইট অনেক রাত জেগে ঘুমানো হলে সেখানে একটা ইনডাইজেশনের সমস্যা হয়। আমাদের এই ইনডাইজেশনের জন্য আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, তারপরে পুরো মেটাবলিজম স্লো ডাউন হয়ে যায়, যার জন্য আমাদের আরও শারীরিক সমস্যা আসতে শুরু করে এবং শরীরের জটিল রোগ আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। সুতরাং এই ধরনের যদি যারা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাজ করে, এরকম বহু মানুষ আছে, মহিলা আছে যারা আইটি সেক্টরে কাজ করে, কারণ এই অনুষ্ঠানে তো অনেক মানুষ দেখছে এই মুহূর্তে, তো সেই জন্য বলছি যারা আইটি সেক্টরে কাজ করছে, বিশেষ করে মহিলা যারা কাজ করছে, তাদের একটু হেলথ কনসাস হওয়ার সুযোগ করে তাদেরকেই নিতে হবে। সেইটা কিভাবে, আপনি যেটা বললেন আগের কথা সেই কথা না, তাদের জন্য নির্দিষ্ট একটা টাইম চার্ট করে নিতে হবে, আমি এই টাইমের মধ্যে এইটুকু খাবো, এই টাইমের মধ্যে এইটুকু খাবো। এই যে একটা যদি টাইম বলেন, কোন সময় থেকে, শুধু আমি ওই আইটি সেক্টরের লোকদের কথা বলছি না, পাশাপাশি যে আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা কখন সকালের প্রাথমিক খাবারটা খাবে? তো প্রত্যেকেরই আমাদের সঠিক, মানে ব্রেকফাস্ট লাইক এ কিং, মানে কথার মধ্যেই বলা হয় রাজার মতন ব্রেকফাস্ট করুন। তো সকালে কেউ যদি ঘুম থেকে উঠে এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল খায়, বা কারো যদি ইনডাইজেশনের সমস্যা থাকে, জিরে ভেজানো জল বা মুড়ি ভেজানো জল এরকম খাওয়ার পর থেকে একটা টি নেয়, সেটা নর্মাল হলে নর্মাল চা, বিস্কুট থাকছে, তার সাথে ব্রেকফাস্টটা একদম সঠিক সময়ে মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে যদি করে নেওয়া যায়। তারপরে আমরা একটা মিড মর্নিং একটা ফ্রুটস খেলাম। ফ্রুটসের ভূমিকা ভীষণ গুরুত্ব, যে কোনো সিজনাল ফুড নর্মাল ব্যক্তির ক্ষেত্রে একটা ফ্রুটস 100 থেকে 150 গ্রামস রাখলো। তারপরে লাঞ্চের সঠিক সময়ে 1টা থেকে 2টোর মধ্যে লাঞ্চ করে নিল, এবং বিকেলে কিছুটা স্ন্যাক্স খাওয়া, ফাইবার কন্টেন্ট স্ন্যাক্স রাখা, স্প্রাউট জাতীয় কাইন্ড অফ স্প্রাউট। কি ফাইবার জাতীয় খাবার মধ্যে কি কি বলছেন? স্প্রাউট গুড ফাইবার, মানে গোটা মুগ ডাল থাকবে, তার মধ্যে ছোলা থাকবে, এই স্প্রাউট স্যালাড। তো এই ধরনের যদি আমরা খাই, বা ডায়েট চিড় একটুখানি খেলেন, ডাইজেস্টিভ বিস্কুট চায়ের সাথে খেলেন, প্রত্যেকটা ফাইবার
কন্টেন্ট অনেক হাই থাকে, এর ফলে কি হচ্ছে আমার ওয়েট কন্ট্রোল থাকবে, আমাদের বাকি শারীরিক কাজকর্মগুলোও ঠিক থাকবে এবং সঠিক সময়ে ডিনারটাও করা দরকার। এবং তার সাথে সাথে এক্সারসাইজের একটা বড় ভূমিকা রয়েছে। সারাদিনে অন্তত 30 থেকে 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ, এনি কাইন্ড অফ এক্সারসাইজ, ওয়াকিং হোক বা যে কোনো আপনার চলার পথে আপনি হয়তো লিফট ইউজ করলেন না, হেঁটে উঠলেন, বা চলার পথে কিছুটা পথ আপনি কোনো ট্রান্সপোর্ট ইউজ না করলেন, সেটা ইউজ করলেন। এইভাবে আমাকে সময়টা বার করে নিয়ে আমাকে শারীরবৃত্তীয় যে কাজগুলো, যে এক্সারসাইজের পার্টগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। এবং রাত্রে ঘুমেরও ভূমিকা একটা ভীষণ, 7 থেকে 8 ঘন্টাকে যদি ঘুমোতে পারে পরের দিনে ভীষণ তরতাজা লাগবে, কাজেও মনোযোগ আসবে। মানে রাতের ডিনারটা আপনি একটু আগেই করে নিতে বলছেন? অবশ্যই। আমাদের আগেও বলেছি যে হিউম্যান বায়োলজিক্যাল ক্লক আছে, ক্লকগুলো আমরা যদি ব্রেক করি তাহলে কিন্তু আমাদের নানা রকম সমস্যা আসবে। যে সমস্যাগুলো মডার্ন লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, বিভিন্ন রকমের স্ট্রেস ম্যানেজমেন্টের প্রবলেমের জন্য আসে, সেইগুলোকে অ্যাভয়েড করার জন্য সঠিক সময়ে খাবার, সঠিক খাবার এবং সঠিক ঘুম এবং তার সাথে শরীর চর্চা ভীষণ গুরুত্বপূর্ণ। একদম। তাহলে এখন পর্যন্ত যতদূর আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসেছি তাতে কিন্তু একটা বার্তা হচ্ছে, সুস্থ থাকার জন্য আপনি কখন কতটা খাবেন এবং কি পরিমাণ খাবেন সেটা কিন্তু আপনি নিজে থেকে ঠিক করতে পারেন না, সেটা ঠিক করতে পারে একজন ডায়েটিশিয়ান। আর সেটার জন্য একদম আপনার যদি বলা যায় চোখ কান বুঝে আপনি যেটা ভরসা করতে পারেন সেটা হচ্ছে একদম আমাদের আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। চোখ বন্ধ করে এখানে বিশিষ্ট চিকিৎসকরা আছেন। স্বয়ং আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হেমন্তবাবু, ডাক্তার হেমন্তবাবু সেখানে আছেন, আপনারা তাকে সেখানে নিয়মিত পাবেন। দেখুন, আমি বলছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যা আমাদের এখন যে সময়টা চলছে, যে সিজনটা চলছে, এই সিজনে একটু সতর্ক থাকা, একটু সুস্থ থাকার জন্য কিন্তু আমার মনে হয় একটা হেলথ কনসার্ন অর্থাৎ একজনের পরামর্শ নেওয়া ভীষণভাবে দরকারি। আপনি নিজে দায়িত্ব নিয়ে হেলথ কনসার্স হতে যাবেন না, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি, এটা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে শরীরের বিভিন্ন রকম আপনার ভেতরে, যে আমরা যেরকম একটা গাড়ির ইঞ্জিন দেখি, আমাদের শরীরের ভেতরে এরকম একটা ইঞ্জিন আছে, সেগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সুস্থ থাকার জন্য আপনাকে একটা নির্দিষ্ট খাবার খেতে হবে। ব্যায়াম একটা মানুষের জন্য ব্যায়াম কতটা যুক্তিপূর্ণ, আমি খালি হাতের ব্যায়ামের কথা বলছি, যেই ব্যায়ামটা মানুষ অনায়াসে করতে পারে। কখন করবে, কোন সময় করা উচিত? হ্যাঁ, এক্সারসাইজ আপনি সারাদিনের আপনার সময় মতন যে কোনো সময়ই করা যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তো বিশেষ করে যাদের সকালের দিকে সময় হয় সেখানে আপনি কিছু খাবার খেয়ে খালি কোনো ব্যায়াম করবেন না, অবশ্যই অল্প কিছু খাবার খেয়ে আপনি এক্সারসাইজটা শুরু করুন। সেটা মর্নিং ওয়াকই হোক বা আপনার যেরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রয়েছে, যেরকম অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী যারা ব্যায়াম বিশেষজ্ঞ, যারা যে ধরনের ব্যায়াম করতে বলছেন সেইভাবে আপনারা ব্যায়াম করুন। বিকালেও আমরা ব্যায়াম করা যেতে পারে, আমাদের বিকালের দিকেও করা যেতে পারে, এমনকি রাত্রের দিকেও খাওয়ার পরও 10-15 মিনিট আমরা ওয়াকিং এক্সারসাইজ, হালকা ওয়াকিং করতে পারেন। তো 3টে সময় করা যেতে পারে, তো গুড সময় সকালে অথবা বিকালের দিকে করাটাই বেস্ট। একদম। আপনাদের কেন এই কথাটা বললাম, অনেকেই সকালবেলা খালি পেটে হাঁটেন, খালি পেটে ব্যায়াম করেন, এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে এবং আপনারা ভাবতে পারবেন না এর ভবিষ্যৎ কি। সুতরাং যখনই এই ধরনের, খুব ডাক্তারবাবুর কথা অনুযায়ী বলছি, কারণ আমরা এর আগে বসে আলোচনা করছিলাম, সেখান থেকেই উঠে আসছিল এরকম প্রশ্নগুলো, যে খালি পেটে ব্যায়াম করা বা খালি পেটে দীর্ঘ সময় মর্নিং ওয়াক করাটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ঝুঁকিপূর্ণ। এবার যে প্রশ্নটায় যাই, যে প্রেগনেন্ট মহিলা যারা থাকে, একদম এই প্রেগনেন্ট অবস্থায় যারা গর্ভবতী হলো, সেই প্রাথমিক স্তর থেকেও তো তাদের একটা খাওয়া দাওয়ার নির্দিষ্ট চার্ট হওয়া উচিত। সেই ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে অ্যাজ পার গাইডলাইন্স আমাদের তাদের ক্যালোরি একজন নর্মাল মহিলার থেকে সেক্ষেত্রে অনেকটা বেশি লাগে, প্রোটিন রিকোয়ারমেন্ট অনেকটা বেশি লাগে। নর্মাল মহিলাদের যে পরিমাণে প্রোটিন লাগছে সেখান থেকে বেশি লাগে, ক্যালোরি পরিমাণ বেড়ে যায়। তাদের পর্যাপ্ত পরিমাণে আয়রন, প্রোটিন, ফ্যাট, মিনারেল সমস্ত কিছুগুলি গাইডলাইন্স মেনে খেতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে। এবং দেখা যাচ্ছে সেই মহিলাটার এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ডায়েট গাইডলাইন্স হবে। তো
তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টের ওয়েট কত রয়েছে, কোন সময় প্রেগনেন্ট, কোন ট্রাইমেস্টারের মধ্যে পড়ছে, ফার্স্ট না সেকেন্ড না থার্ড ট্রাইমেস্টারের মধ্যে রয়েছেন সেই প্রেগনেন্ট মহিলাটি। তো সেই অনুযায়ী কিন্তু ডায়েটের পরিমাপ ঠিক হবে, প্রোটিনের পরিমাপ ঠিক হবে। এই মুহূর্তে বাংলায় ভীষণভাবে যে দুটো রোগের প্রাদুর্ভাব চলছে, আমি একদম প্রাদুর্ভাব বলছি, যে সেটা হচ্ছে ক্যান্সার এবং কিডনির সমস্যা। শহর কলকাতার দিকে গেলে দেখা যায়, আর দূরপাল্লার ট্রেনে গেলেই যে ছবিটা আসে যে সবাই বাইরে যাচ্ছে চিকিৎসার জন্য। কিন্তু এই বাংলায় নিরাপদ একটা ঠিকানা আছে আসানসোলে, সেটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। তবে এই যে কিডনির সমস্যায় যারা ভুগছেন, যারা ওষুধ খাচ্ছেন, বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন, শুধু কি পথ্য না তার সঙ্গে একটা সুনির্দিষ্ট একটা ডায়েট চার্টও তার সঙ্গে মেনটেন করা উচিত? আমি পথ্য খাচ্ছি, আমি ওষুধ খাচ্ছি বলে আমার খাবারের কোনো বাদ বিচার নেই, আমি যা খুশি তাই খেতে পারি, এটা তো কখনো সম্ভব না। হ্যাঁ, কিডনি পেশেন্টের ক্ষেত্রে আমি বলবো মেডিকেশান তো ভীষণ গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে ডায়েটের একটা ভীষণ রোল আছে, বিশাল বড় রোল। কিডনি পেশেন্ট আমরা দু ধরনের পাই, বিভিন্ন ক্যাটাগরির ডায়াগনোসিস হয়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে কিডনি পেশেন্টের ক্ষেত্রে দু ধরনের আমরা প্রোভাইড করি। একটা হচ্ছে কিডনি পেশেন্ট নর্মাল, যার ডায়ালাইসিস হচ্ছে না, আবার যার ডায়ালাইসিস হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা গুলিয়ে ফেলি যে আমি কতটা প্রোটিন খাবো, কতটা পটাশিয়াম জাতীয় খাবো। তো এই ব্যাপারটা ভীষণই দুরকম ডিফারেন্স হয়ে যায়। যাদের ডায়ালাইসিস হচ্ছে না, যারা নন ডায়ালাইসিস কিডনি পেশেন্ট, সেক্ষেত্রে প্রোটিনের পরিমাণ কমে যায়। যাদের ডায়ালাইসিস হচ্ছে তাদের আবার প্রোটিনের পরিমাণ অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী অনেকটা নর্মালের থেকে বেশি খেতে হয়। মানে সেই প্রোটিনগুলোর মধ্যে কি কি থাকে? হ্যাঁ, আমরা সব ধরনের প্রোটিনই খেতে পারি। আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন, ভেষজ, নন ভেজ জাতীয় প্রোটিন আমরা খেতে পারি। তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কিডনি পেশেন্টের ক্ষেত্রে সোডিয়াম, পটাশিয়াম, অনেকের ক্ষেত্রেই বলে পটাশিয়াম রেস্ট্রিকশন থাকে। সেখানে অ্যাজ পার প্যাথোলজিক্যাল প্যারামিটার দেখে আমাকে নির্ভর করতে হবে পেশেন্টকে আমরা পটাশিয়াম রেস্ট্রিকশন করবো, ফসফরাস রেস্ট্রিকশন করবো। সব কিডনি পেশেন্টের পটাশিয়াম রেস্ট্রিকশন হয় না, বহু পেশেন্টে দেখা গেছে পটাশিয়াম লেভেল ডাউন, সেই ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম আমাকে জাতীয় খাবার দিতে হয়। বা অ্যালবুমিন লেভেল ডাউন রয়েছে, প্রোটিনের মধ্যে আবার ভাগ আছে যে কোন জাতীয় প্রোটিনটা দিয়ে অ্যালবুমিন লেভেলটাকে আমরা বাড়াবো। তো সেই ধরনের ক্যাটাগরিজ করে রিপোর্ট দেখে প্রপার ডায়েটিশিয়ানের গাইডলাইন্স মেনে কিডনি পেশেন্ট, সে কোন ধরনের কিডনি পেশেন্ট, সেটা ডায়ালাইসিস না নন ডায়ালাইসিস পেশেন্ট, বা আদার্স কোনো প্রবলেম আছে কি না, তার সাথে কোমরবিডিস ইনভলভ আছে কি না, সেইগুলো দেখে কিন্তু আমরা ডায়েট গাইডলাইন্স করি। সেটা এক একটা রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা, রোগীর উপর সবকিছু নির্ভর করছে। এটা ইচ্ছা করলে কেউ নিজে থেকে করতে পারবে না, এটা কোনো ফিক্সড কিছু একদম। আপনাদের এটাই আমার বলার বক্তব্য, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটাই বলার বক্তব্য। এই কারণে বলছি, কারণ আমরা কি করি, যারা এই ধরনের পেশেন্ট, যারা কিডনির পেশেন্ট থাকে, তাদেরকে একটা নির্দিষ্ট চার্ট করে দেওয়া হয়, কিন্তু সব সময় তারা সেই চার্টটা মেনটেন করতে পারে না, আর যার জন্যই নানা রকম শারীরিক জটিলতা শুরু হয়। কেন, রোগটা তো একদিন দুদিনে হয় না, রোগটা হওয়ার জন্য অনেকটা সময় হয়। আর সেই যখন এই ধরনের রোগটা হয়ে যায়, তখন একটা পুষ্টিবিদ আপনাকে যে শুধু ওষুধ খেলে সুস্থ হবেন এমন কোনো কথা নেই, কিন্তু ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে যেগুলো করতে হবে, সুনির্দিষ্ট একটা পুষ্টি চার্ট, অর্থাৎ আপনার শরীরের জন্য, শরীরের ভেতরের যে যন্ত্রপাতি আছে, যেটা আমরা দেখবেন একটা মোটর সাইকেলে মোবিল দেওয়া হয় গাড়িটাকে ঠিক রাখার জন্য, ঠিক সেইভাবে আপনার শরীরের এই যন্ত্রপাতিগুলো ঠিক রাখার জন্য আপনাকে একটা নির্দিষ্ট চার্ট মেনে খেতে হবে। ওষুধের পাশাপাশি আপনাকে কি খাবারটা খেতে হবে খুব ইম্পর্টেন্ট। এই ডাক্তারবাবু ভেঙে ভেঙে বলছিলেন, সত্যি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইভাবে ম্যান টু ম্যান বলা খুব অসম্ভব ব্যাপার। তবু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটাই বলতে চাইছি যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা বার্তা, যে আপনি সচেতন হবেন, আর আপনার সচেতনতার একমাত্র মাধ্যম হতে পারে যে কেউ আপনাকে বলে দিল সেই ওষুধটাই, আপনি সেই খাবারটাই খেলেন, এটা খেলে ভালো হবে, তা নয়। আপনাকে খেতে হবে একজন পুষ্টিবিদ, যিনি আপনাকে চার্টটা তৈরি করে দেবে, কিটা খেলে আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এবার ডাক্তারবাবু, অনেকক্ষণ ধরে আমরা রুগীদের
কথা বললাম পুজোর, কিন্তু এবার আমরা যেটার জন্য চলে আসবো সেটা যে একদম পুজোর ব্যাপারে চলে আসি। কারণ পুজো নিয়ে বারবার এই কারণেই বলছি, অনেক এই অনুষ্ঠানের পারপাসে অনেকেরই প্রশ্ন ছিল যে পুজোটা তো এবার পুজোটা বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব যাবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর, যে বৃষ্টিপাতের পরিমাণ থাকবে, তার মধ্যে তো ভুরিভোজটা থাকবে। আপনি এই পুজোতে মানুষকে কি ধরনের খাবার, মানে এর আগেও হয়তো বলেছেন, আবার আমি দর্শকদের জন্য বলবো, কি ধরনের খাবার খেতে মানুষদের বলবেন, যে সব ধরনের মানুষকে, একটা তো ন্যাচারাল একটা সব ধরনের মানুষকে কি বার্তা দেবেন যে এই ধরনের খাবারটা আপনি খাবেন, এই ধরনের খাবারটা আপনি খাবেন না। বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে তেল জাতীয় খাবারটা অ্যাভয়েড করতে, একটু যদি বিস্তারিত বলেন। পুজোর সময় জেনারেলি কি হয়, আমাদের খাবারের পরিমাণটা একটা উৎসবে অনেক কিছু থাকে, অনেক কিছু আইটেমও থাকে। তো সেই ক্ষেত্রে বলবো সব ধরনের খাবার খান আপনি, কিন্তু ব্যালেন্স। তো আমাদের প্রপার ব্যালেন্স ডায়েটেই চলতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কোনো খাবার খেলাম, কোনো একটা অপশানে হয়তো আমাদের কার্বোহাইড্রেট পরিমাণ বাড়ছে, সেই কার্বোহাইড্রেটটাকে চুজ করতে হবে যেন তার মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট ইনভলভিং থাকে। হ্যাঁ, যেমন আমি তার সাথে খাবারের সাথে আমি স্যালাড রাখলাম, বা কোনো খাবারের সাথে দই রাখলাম। হ্যাঁ, এইভাবে খাবারটাকে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নিই, তাহলে সব ধরনের খাবারগুলো খাচ্ছি আমি, তার সাথে আমার কমপ্লেক্স কার্বোহাইড্রেট যাচ্ছে, প্রোটিনের একটা সোর্স থাকতে, সারাদিনে আমি একটা ফল খেলাম, সবুজ শাক সবজি তার মধ্যে রাখা গেল, তার মধ্যে জলটা যেন খুব একটা গুরুত্বপূর্ণ, সারাদিনে জলটা যেন আমি ঠিক সময় পরিশুদ্ধ পানীয় যদি আমরা বাইরে ঘুরি আমরা ক্যারি করতে পারি জল, বা ভালো শিল্পে আমরা সেই জল খেলাম। জলটা প্রচণ্ড পরিমাণে দরকার, কারণ পুজোর সময় প্রচুর পরিমাণে আমাদের সোয়েটিং হয়, ডিহাইড্রেশনের সম্ভাবনা প্রচুর থাকে। সেই ক্ষেত্রে জল আমার কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। জলেরও পরিমাপ মানুষের হাইট ওয়েট অনুযায়ী নির্ভর করে। সেক্ষেত্রে সাধারণত 3 থেকে 3.5 লিটার জল অবশ্যই আপনারা খান, নর্মাল মানুষের ক্ষেত্রে বলছি। তো সেই ক্ষেত্রে যদি মেনটেন করতে পারেন, জল একবারে খাবেন না যে আমার 3.5 লিটার জল খাওয়া দরকার, 3 লিটার খাওয়া দরকার, আমি 1 লিটার একবারে খেয়ে নিলাম, এটা যেন না হয়। বারে বারে অল্প অল্প পরিমাণে জল খান। আর তার সাথে সাথে ভাজাভুজি, তেলে ভাজা জিনিসগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করুন, ফ্যাট জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করুন। আর প্রপার ব্যালেন্স করে সময় করে যদি আমি সব ধরনের খাবারগুলো খাই, যেমন বললাম স্যালাড থাকলো আমার লাঞ্চের মধ্যে, টক দই থাকলো, বা রায়তা থাকলো, অন্য শাকসবজির আইটেম থাকলো, ননভেজের আইটেম থাকলো, সবই থাকলো, তাহলে কিন্তু সমস্যা কিছু নেই। পুজোতে যেটা যে দীর্ঘ সময় হেঁটে ঠাকুর দেখার একটা ইসে থাকে, এর উপরে একটা তো প্রভাব পড়ে, শরীরের উপর একটা প্রভাব পড়ে। এর ক্ষেত্রে আপনার যেমন ঘুমেরও একটা ডিস্টার্ব হয় শরীর, এক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? হ্যাঁ, এটা 2 ধরনের ব্যাপার থাকে। যে মানুষরা প্রত্যেকদিন মর্নিং ওয়াক বা এক্সারসাইজ করছেন, তারা পুজোর সময় সকালবেলা উঠছেন বা করছে না, সেই ক্ষেত্রে তাদের জন্য বলবো আপনারা ট্রান্সপোর্ট ব্যবহার না করে, রিক্সা ব্যবহার না করে একটু হাঁটুন। কারণ আমাদের প্রচুর পরিমাণে ক্যালোরি ইনটেক হয়, প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার, এইগুলো হাঁটাটা ভীষণই দরকার। হ্যাঁ, একটা পরিমিত হাঁটা যেটা, সেটা হাঁটলে আমাদের শরীরের উপকারী হয়। সেক্ষেত্রে খাবারটা হজম করতেও সুবিধা হয়। কিন্তু অতিরিক্ত হাঁটা হয়ে গেলে, যে বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে, একটা সুগার পেশেন্ট রয়েছে, হাইপার টেনশন রয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো ছোট ছোট ভাবে পুজো দেখুন, রেস্ট নিন, মাঝে মাঝে রেস্ট নিন, রেস্ট দিয়ে আবার আপনি পুজো দেখুন। আর যারা গাড়ি ইউজ করছেন, কার ইউজ করছেন, সেই ক্ষেত্রে তারা হয়তো হাঁটছে না, তাদের বলবো ছোট ছোট জায়গাগুলোকে হেঁটে ঠাকুর দেখুন। এতে কি হচ্ছে, আপনার সারাদিনে যে ক্যালোরি কনজাম্পশান হচ্ছে সেটা ব্যালেন্স হয়ে যাবে আপনার এক্সারসাইজের মাধ্যমে, ওই হাঁটার মাধ্যমে। একদম। তাহলে পুজোর কটা দিন আপনি হাঁটতেই পারেন, তবে সেটা সবটাই নির্ভর করছে হচ্ছে আপনার উপর, আপনার শরীর কতটা পারমিট করছে তার উপরে। কিন্তু সেক্ষেত্রে যদি আপনার শরীর পারমিট করছে না বা কারো পারমিট করছে না, তারপরেও অনেকটা হাঁটা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, যার ফলে শরীর টায়ার্ড হয়ে পড়ছে বা শরীরে নানা রকম অসুস্থতা দেখা দিতে পারে। অবশ্যই সেই ক্ষেত্রে কি হয়, যে মেন সমস্যা হয় যে প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, আমাদের শরীর থেকে সল্ট বেরিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ওআরএস ভীষণ গুরুত্বপূর্ণ। ওআরএস
শরবত খাওয়া যেতে পারে। জলটা আমার সঠিক পরিমাণে খেতে হবে, জল ছাড়া কিন্তু শরীরে ডিহাইড্রেশন হয়ে গেলে আমার শরীর অটোমেটিক্যালি উইকনেস লাগবে, সেই জন্য ওআরএস লাগতে পারেন, শিকাঞ্জি খেতে পারেন, শরবত খেতে পারেন এবং নর্মাল জলও খেতে পারেন। এই ওয়াটার ব্যালেন্সটা যদি আমরা ঠিক রাখা যায় সেক্ষেত্রে হাঁটাহাঁটি করলে অনেকটা আমরা রিলিফ পাবো দুর্বলতা থেকে। উৎসবের দিনগুলো বিভিন্ন রকমের স্টল হয়, আমি একদম এইভাবেই বলছি আপনাকে, কারণ যেহেতু আপনি একজন ডায়েটিশিয়ান সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে উৎসবে না দু রকম খাবার দাবারের জায়গা আছে। আমরা খাবার নিয়ে আজকে কথা বলছি এই কারণেই বলছি, কারণ খাবারই আমাদের শত্রু, খাবারই আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। তো সেই জায়গায় বলছি যে এই যে দু ধরনের স্টল হয়, আর সেখানে যে খাবার যে জিনিস ব্যবহার হয়, যেগুলো ব্যবহার হয়, একটা স্ট্যান্ডার্ড দোকানে গেলে কি হয় সেখানে অন্তত খাবারের কোয়ালিটিটা ভালো মেনটেন থাকবে। মানুষ কোথায় যাবে তাদের কোয়ালিটি মেনটেন করতে গিয়ে মানুষকে তো এই মাথায় রাখতে হবে যে আমি যে খাবারটা খাচ্ছি সেটার মধ্যে যেন পুষ্টিগুণ থাকে। সেই পুষ্টিগুণটা কোথায়? এই বাজারজাত দোকানে যে সমস্ত ছোট ছোট স্টলগুলো আছে তার মধ্যে কি সেই ধরনের পুষ্টি পাওয়া যাবে? তারা কি সেটা মেনটেন করে বলে আপনার মনে হয়? একজন চিকিৎসক হিসাবে বলছি, দেখা যাচ্ছে ফুড অ্যাডাল্টারেশন একটা বড় মানে খাবারে ভেজাল, এটা এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে গিয়ে আমরা ফুড স্টলগুলো তাদের প্রফিট বাড়ানোর জন্য খুব কম দামে ইউজ করা হয়, বিশেষ করে তেল বা ভোজ্য যেগুলো বা এরকম ইউজ করছে, বা কালারিং ফুড বিভিন্ন রকম আছে, এইগুলোকে আমি সবসময় বলবো কালারিং ফুড অ্যাভয়েড করুন। এবং বাইরের স্টল থেকে খাবারগুলো আপনি আগেও বলেছি, আমি এখনও বলছি যে বয়েল জাতীয়, মানে ইডলি খেলেন কালার নেই, স্টিম মোমো খেলেন, এবার সেখানে যে সস ইউজ করা হয় সেই সসের ক্ষেত্রেও এখন অ্যাডাল্টারেশন প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। সেই সসটা ঠিকঠাক প্যাকেট সস দিচ্ছে কিনা, লুজ সস দিচ্ছে কিনা, সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কালার ইউজ হচ্ছে এখন। তো ভেজাল জাতীয় খাবার না খেতে চাইলে আমার মনে হয় প্রপার রেস্টুরেন্ট, প্রপার যেখানে হাইজিন মেনটেন করে রান্না হচ্ছে সেখানে খাওয়াটা অনেক বেটার স্টলগুলোর থেকে। আর যদি একান্ত স্টল থেকে খেতে হয় তাহলে আপনাকে ওই ধরনের খাবারগুলো চুজ করছেন যেখানে কোনো কালার নেই, যেখানে অয়েল ইউজ হচ্ছে না, বয়েলড খাবার কাইন্ড অফ হচ্ছে, সেইগুলো খেলে কিন্তু অসুবিধা অতটা নেই। মানে আপনি বলছেন পুজো ঠাকুর দেখুন, কিন্তু আপনি আপনার জিভটাকে কন্ট্রোলে রাখুন। হ্যাঁ, পুজো বাইরে বেরিয়ে খাবারও খেতে হবে, কন্ট্রোল অবশ্যই করতে হবে, এবং তার সাথে আমাকে চুজ করতে হবে যে আমি কোন জায়গা থেকে কোন খাবারটা খাবো। তো সেই যদি সঠিক রেস্টুরেন্টে গিয়ে যদি আমি বাঙালিয়ানা কোনো খাবার খেলাম সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, সেখানে হাইজিন মেনটেন হচ্ছে, প্রপার হাইজিন মেনটেন, সেখানে অ্যাডাল্টারেশনের পরিমাণটা তবু অনেকটা কম থাকবে। মানে আপনি বলছেন খাবার খান, পুজোর সময় খাবার খান, কিন্তু আপনি কতটা খাবেন আর কতটা খেতে পারবেন এটা আগে আপনাকে ঠিক করতে হবে, এবং কারণ খাবার পর আপনাকে হাঁটতে হবে। এই হাঁটার সময় যেন আপনার পরিশ্রমটা না হয়ে যায়, বা আপনার হাঁটার সময় যেন আপনার শারীরিক কষ্টের জন্য। সুতরাং খাবার যখন খাচ্ছেন, আমরা বাঙালি না খেয়ে থাকতে পারবো না, খেতে ভালোবাসি, বাংলার মানুষ একটু খেতে সত্যিই ভালোবাসে। তো এই পুজোর কটা দিন চুটিয়ে খাবে, চুটিয়ে আড্ডা হবে, এটা একদম বাস্তব। কিন্তু তার সাথে সাথে যেটা মেনটেন করতে হবে যে আমাদের সুস্থ থাকতে হবে। আর সুস্থ থাকা মানে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলছি না যে একদম কিছু খাবেন না, বাইরের খাবার খাবেন না, খাবেন। ডাক্তারবাবু প্রথম থেকে একটা কথাই বলছেন, যারা সুগারের রোগী ওপাশে বলছে যে পুজোয় তো ওরকম সুন্দর বাড়িতে মিষ্টি আসবে, সেখানে বাধ্য হয়ে যাবেন। ডাক্তার বলছেন না মিষ্টি খেতে পারবেন, একদম আপনাদের অভয় দিয়ে বলছেন মিষ্টি খেতে পারবেন, কারণ আপনার যে খিদে, মনের মধ্যে খিদেটা রয়েছে সেটা যদি পুষে রাখেন তাহলে আরও বেশি কষ্ট হবে। খান, কিন্তু রসটা চিপে তার বার করে দিন, মানে কম রস দেখে, একদমই তাই, সেখানে আমার পরিমাণটা কম খান, পরিমাণটা। আরেকটা খাবার হচ্ছে যেটা বারবার বলছেন আমাদের গুরুজনেরাও বলছে যে শাকসবজি, সে তুলনায় আর আমাদের বাড়িতে মানে বাড়িঘরগুলোতে শাকসবজি খাবারের আধিপত্য হারিয়ে গেছে। ভীষণভাবে ফাস্টফুড এসে আমাদের ঘরগুলোর মধ্যে বাসা বেঁধেছে, কেন এই বিভিন্ন ডিজিটাল অ্যাপের মধ্যে দিয়ে খাবার চলে আসছে। আপনি কোন খাবারটাকে বেশি ফেভার করছেন এই সময়ে দাঁড়িয়ে, ফাস্টফুড না
ফাস্টফুড তো একদমই না, আমরা বন্ধই করতে বলি ফাস্টফুডে। খুব চট জলদি যে সমস্ত খাবারগুলো হয় তার মধ্যে প্রচুর পরিমাণে অয়েল কন্টেন্ট বেশি থাকে, স্যাচুরেট ফ্যাট বেশি থাকে, যেগুলো আমাদের শুধু ওয়েট গেইন নয়, তার সাথে আমাদের কার্ডিয়াকের ইস্যু করে, হার্টের প্রবলেম করে, তার সাথে নানান সমস্যা, মানে মেটাবলিক স্ট্রেস বাড়ায়, তার সাথে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে ইনডাইজেশনের সমস্যা করে। যার ফলে কী হচ্ছে, এই মডার্ন লাইফস্টাইল ডিজিজের একটা বড় ভূমিকা নিয়ে নেয় বাইরের খাবার, মানে স্ট্রিট ফুড, বা আপনি বলতে পারছেন এই প্যাকেট জাতীয় চট যদি ফাস্ট ফুড, সেইগুলোকে আমরা সবসময় বলি কম খান, না খেলে আরোই ভালো। বাড়ির খাবারের মতো কোনো খাবার হয় না, সেই খাবারটাই আপনি খাচ্ছেন, এমন একটা কিছু খাবার যেটা ফাস্ট ফুড, সেটা বাড়িতে সঠিক অয়েল ইউজ করে, সেটা যদি আপনি কম তেলে রান্না করে খেলেন, ধরুন রোল খেলেন, সেই রোলটা যদি বাড়ির তেলে রান্না করা হয়, কম তেলে রান্না করে করা যায়, সেক্ষেত্রে পুরো তেলে ওখানে ইউজ করা বারবার তেলটা স্যাচুরেট ফ্যাট হয়ে যাচ্ছে, যার জন্য ওটা আরো আমাদের আরো ভয়ঙ্কর বিষ, এবং সেটা ক্ষতি করে। সেটা শুধু ওয়েট গেইন নয়, তার সাথে আমাদের কার্ডিয়াকের প্রবলেম করে, বিভিন্ন সমস্যা করে। তো ফাস্ট ফুডকে আমরা অ্যাভয়েড করে আমরা বাড়ির যে খাবার, যে আমাদের প্রচলিত যে খাবার, যে আমরা লাইফস্টাইলে ছোটবেলা থেকে যে খাবার খেয়ে আমরা বড় হয়েছি, সেই ধরনের খাবার, তার মধ্যে সমস্ত কিছু থাকবে। শাকসবজির ভূমিকা অনেক, যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, খনিজ পদার্থ থাকে। এই খাবারগুলো না খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তার সাথে বিভিন্ন আরও শারীরিক সমস্যা দেখা দেবে। একদম এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরও একটা কথা ভীষণ, মানে ডাক্তারবাবু যখন বলছে, তবে আমিষ নিরামিষের পর্যায়ে আসি, যে নিরামিষ খাবারটা না, আমাদের বাড়ির যে নিরামিষ খাবারটা, ওটা অনেকটা ওই যুদ্ধের মিসাইলের মতো। কেন এত তেল ব্যবহার, একটা পনিরে প্রচুর পরিমাণে তেল দেওয়া হয়, এবং আমাদের যে রান্নাগুলো হয়, সেই রান্নাগুলো, বাড়ির রান্নাগুলো তো ভীষণভাবে তেল কষিয়ে রান্না। এই কষিয়ে রান্নার পর্বটা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা প্রসঙ্গে হচ্ছিল, যে আমাদের খাদ্য কন্টেন্টের মধ্যে এই ভীষণভাবে যে বাঙালি রসিয়ে খেতে পারে বলে একটু তেল বেশি, একটু নুন বেশি, এই খাবারগুলো আমার মনে হয়, এই খাবারগুলো যেগুলো আসছে, সেই খাবারগুলো স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকারক নয় কি? একদমই তাই। খাবারের প্রসেসটা নির্ভর করছে যে আমি কীভাবে বানাচ্ছি। আমি যদি চিকেন খাই, চিকেনটাকে আমি অনেকভাবে খেতে পারি, চিকেনটা আমি কাবাব করে খেতে পারি, চিকেনটা স্টু করে খেতে পারি, আবার চিকেন কষা করে খেতে পারি। তো সেই প্রসেসটা আমি কি করব, সেটা নির্ভর করছে আমার শরীরে কতটা ফ্যাট যাচ্ছে, কতটা অয়েল যাচ্ছে, বা কতটা আমার শরীরের মধ্যে টক্সিনগুলো আসছে। তো সেই প্রসেসটা যদি আমরা সব খাবারকেই যদি আমরা সঠিকভাবে রান্না করে, পর্যাপ্ত পরিমাণে অয়েল দিলাম, সেখানে বেশি অয়েল ইউজ করলাম না, একদম কষা করে না করে যদি একটু হালকা করে রান্না করে খাওয়া যায় যে কোনো খাবারের ক্ষেত্রে, সেখানে খুব প্রচুর পরিমাণে সল্ট ইউজ না করে যদি খাই, সেক্ষেত্রে কিন্তু খাবারগুলো প্রত্যেকটা নিউট্রিশন ভ্যালু আছে, এবং সেটা আমাদের শরীরের পক্ষে অনেক ভীষণ উপকারী করবে। একদম অতিরিক্ত নুন, কাঁচা নুন খাওয়াটা একটু বন্ধ করে। সল্ট আমাদের এখন প্রচুর পরিমাণে হাইপারটেনশন পেশেন্ট পাচ্ছি আমরা, প্রচুর বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এক্সট্রা সল্ট চলবে না। সল্টের পরিমাপও অ্যাজ পার গাইডলাইন্স আছে, সারাদিনে যে সল্ট খাবেন সেটা নির্ভর করছে হাইপারটেনশন আছে কি না বা নর্মাল কি না। অতিরিক্ত সল্ট এবং সুগার দুটোই আমাদের শরীরের পক্ষে বিষ, সেই পরিমাণে পর্যাপ্ত পরিমাণে সল্ট সুগার নিলে কোনো ক্ষতি করবে না। আর সেটা একমাত্র বলে দিতে পারি একজন ডায়েটিশিয়ান। অবশ্যই একদম ডাক্তারবাবু, একদম শেষ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, একদম শেষের দিকে, একটাই হচ্ছে, একটা মানুষের সারাদিনে কত কি পরিমাণ খাওয়া উচিত, মানে সেই ক্যালোরির পরিমাণটা কি, একটু যদি বলেন। হ্যাঁ, এটাও পুরোপুরি নির্ভর করছে সেই মানুষটির বিএমআই কত, শরীর স্ট্রাকচার, বিএমআই কি আছে, সেই মানুষটি কতটা পরিশ্রমী। এটা ক্যাটাগরি ভাগ করা হয়, সিডেন্টারি কিনা, মডারেট কিনা, হেভি ওয়ার্কার কিনা, এই তিনটে ক্যাটাগরি, এবং তার সাথে তার অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, বিএমআই সমস্ত কিছু দেখে, বা তার সাথে তার কোনো কোমরবিডিটিস আছে কিনা, তার সাথে কোনো ডিজিজ আছে কিনা, পুরোপুরি নির্ভর করছে তার খাবার স্টাইলটাও কেমন, সেই অনুযায়ী তাকে আমরা ক্যালোরি, প্রোটিন, ফ্যাট প্রোভাইড করি। এটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হয়। আচ্ছা, মানে প্রত্যেকটা মানুষের একদম বয়স এবং মানুষের আলাদা আলাদা, যে হেভি পরিশ্রম লেবার দেয়, কোন এজের ক্যাটাগরির মধ্যে পড়ছে, আর সে কি ধরনের পরিশ্রমের মধ্যে যুক্ত রয়েছে, তার লাইফস্টাইল কি, সে কি জব করছে, পুরোপুরি নির্ভর করছে তার লাইফস্টাইল এবং সিডেন্টারি কিনা, মডারেট
কিনা না হেভি ওয়ার্কার কিনা, সেই অনুযায়ী তাকে আমরা ক্যালোরি প্রোভাইড করি। মানে সেই ভেবে, তার মানে ব্যাপারটা অত সহজ না যে ডাক্তারবাবু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলে দেবে যে একটা বয়সের পরে, যেটা আমি অনুমান করেছিলাম যে আপনি এই ক্যালোরির মধ্যে খাবেন, এই ক্যালোরির মধ্যে খেলে এটা হয়ে যাবে, এটা অনুমান করে। কিন্তু আমার মনে হয় এটা খুব জটিল এবং কঠিন। যারা এই অনুষ্ঠান ওপাশ থেকে দেখছেন, ভাবছেন কি করবেন কি করবেন না, একবার যোগাযোগ করবেন কি না এরকম ভাবছেন যারা, এই ভাবনাটা মনের মধ্যে রাখবেন না। কারণ এই ভাবতে ভাবতে এরকম একটা কথার কথা আছে, রাবণ ভেবেছিল সিঁড়ি বানাবে, তার বানানো হয়নি। তো সেই রকম আপনাদেরকেও বলি, এই ভাবনাটা রাখবেন না। আপনাকে সুস্থ থাকতে হবে, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। কেন বললাম? কারণ আপনি অসুস্থ হয়ে বলে বাড়ির পারিপার্শ্বিক সবাই আপনাকে নিয়ে চিন্তিত হয়ে পড়বে। তবে সুস্থ থাকার জন্য কি করতে হবে? সুস্থ থাকার জন্য আপনাকে একটা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। এই মুহূর্তে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড যে হসপিটাল রয়েছে সেটি অত্যন্ত আধুনিক, এবং সেখানে যে সমস্ত চিকিৎসকরা রয়েছে অত্যন্ত দায়িত্ববান। আপনার শরীরচর্চার সেরা ঠিকানা। আজ কিংবা কাল যে কোনো সময় আপনার শরীরের একটা নির্দিষ্ট ডায়েট চার্ট তৈরি করে নিন। কারণ পুজোর আগে ডায়েট চার্টটা তৈরি করে নিতে পারলে আপনি সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকলে আমরাও সুস্থ থাকব। কারণ আপনি তো আমাদেরই অনুষ্ঠানের একজন অংশীদার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের সবাইকে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।